আচ্ছা দেখো, এখানে আমি একটা মালা রেখেছি, পুতুলের মালা। তো এটাকে দেখে তোমরা কি বলবে? এটা যদি বলি যে তোমাদের কিসের মালা, তাহলে তোমরা কি উত্তর দেবে? এই মালাটা সবাই এক কথায় উত্তর দিতে, যেটা হচ্ছে ক্রিস্টালের তৈরি মালা, তাই না? কিন্তু আমি যদি একটা এমনি মালা রাখি বা একটা এরকম পুঁতির মালা রাখি, তাহলে তোমরা কি এই মালাগুলোকে দেখে কোনোটা বলবে যে এটা ক্রিস্টালের মালা বা এটা ক্রিস্টালের মালা? যদি আমি তোমাদের সামনে থাকতাম বা সরাসরি জিজ্ঞাসা করতাম, তাহলে সবার উত্তর একই হতো যে এটা পুঁতির মালা, এটা কিন্তু সোনার মালা। এটাকে কোনোটাকেই কিন্তু আমি ক্রিস্টালের মালা বলতাম না। তাহলে ক্রিস্টাল হতে গেলে অবশ্যই আমি দেখলাম কীরকম একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য দরকার, একটা নির্দিষ্ট খাঁজ দরকার, তাই না? একটা নির্দিষ্ট দেখো নির্দিষ্ট শেপ আছে। যদি আরও ভালো করে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে এটার একটা কি আছে, নির্দিষ্ট শেপ আছে, বিভিন্ন তল আছে। কিন্তু এটার মধ্যেও কোনো তল নেই, পুরোটাই গোল। এটার মধ্যেও কোনো তল নেই। এখানে দেখো অনেকগুলো তল আছে, এখানে একটা তল আছে, সাইডে ঘোরালে আর একটা তল আছে, বিভিন্ন তলে এই পাথরটাকে কাটা আছে। তার মানে ক্রিস্টাল হতে গেলে কতগুলো নির্দিষ্ট তল থাকতে হবে এবং জিনিসটা কতগুলো নির্দিষ্ট তল নিয়ে গঠিত হতে হবে। তাহলে ক্রিস্টালের সংজ্ঞা যদি বলতে চাই তাহলে কি বলবো? তাহলে ক্রিস্টালের সংজ্ঞা যদি বলতে চাই তাহলে আমরা বলবো যে ক্রিস্টালের মধ্যে কতগুলো নির্দিষ্ট তল আছে সাধারণ ভাষায়। তো এরকম বাড়িতে কোনো জিনিস দেখেছো যেটা ক্রিস্টাল আকারে থাকে? তো তোমাদের যদি কারো বাড়িতে মোটা দানার চিনি আনে, তাহলে দেখবে চিনিটাও একটা নির্দিষ্ট তল বরাবর আছে। বা এখন তো সবাই তোমার ফোম ইউজ করে শেপ করার জন্য, বাবা বা কাকু বা দাদারা শেপ করার জন্য ফোম ইউজ করে, তারপরে লিকুইড আফটার শেপ লাগিয়ে নেয়। কিন্তু আগেকার দিনে সেলুনে যখন যাওয়া হতো তখন এরকম বড় পাথরের মতো সাদা রঙের একটা জিনিস লাগানো হতো আফটার শেপ হিসেবে। তো সেটাকে বলে ফটকিরি। তো ফটকিরি বা তোমার বড় দানার চিনি বা বড় দানার লবণ, এগুলোর দিকেও যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে সেগুলোও কিন্তু এরকমভাবে কতগুলো তল নিয়ে তৈরি। তো এই যে বিভিন্ন তল নিয়ে তৈরি কোনো জিনিস, যেগুলো বিভিন্ন তল নিয়ে গঠিত, সেই তলওয়ালা জিনিসগুলোকেই আমরা কি বলছি? সেই তলওয়ালা জিনিসগুলোকেই আমরা বলছি হচ্ছে কেলাস। বা আর এক কথায় আমরা কি বলতে পারি? এগুলোকে ক্রিস্টাল। এদেরকে আমরা বলতে পারি ক্রিস্টাল। তো আমরা কেলাস বা ক্রিস্টাল কাকে বলবো, আরও যদি স্পেসিফিক করতে হয় সংজ্ঞাটা, যে আমরা ক্রিস্টাল কাকে বলবো, ক্রিস্টাল কাকে বলবো, তাহলে কি বলবো? ক্রিস্টাল হতে গেলে অবশ্যই একটাই তোমার যৌগ হতে হবে। মানে কোনো যৌগ, কোনো হচ্ছে মৌল, সেটাকে একদম পিওর অবস্থায় থাকতে হবে। বা কোনো যৌগ, সেটাকেও কিন্তু পিওর অবস্থায় থাকতে হবে। যদি আমরা লবণ নিই তাহলে কি আছে? লবণ কিন্তু যৌগ হিসেবে আছে, মানে NaCl। যদি আমি চিনি নিই, চিনিও কী হিসেবে আছে? যৌগ হিসেবে আছে, C6H12O11 যৌগ হিসেবে আছে। কিন্তু যদি আমি তোমার হচ্ছে হীরা বলি, হীরাও একটা ক্রিস্টাল আকারে আছে, এটা কিন্তু শুধু কার্বন নিয়ে তৈরি। ফটকিরি যদি বলি, ফটকিরিও কিন্তু যৌগ হিসেবেই আছে। এই যৌগগুলোর মধ্যে আর কোনো যৌগ মিশে থাকলে হবে না। এই যৌগগুলোকে একদম পিওর হতে হবে, অর্থাৎ বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ এই যৌগগুলো, তাহলে বিশুদ্ধ কোনো যৌগ বা মৌলের কীরকম দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ থেকে যে উপায়ে ক্রিস্টাল তৈরি করা হয় তাকে বলে হচ্ছে, বা কেলাস তৈরি করা হয় তাকে বলে হচ্ছে কেলাসন পদ্ধতি। সম্পৃক্ত দ্রবণ থেকে যে উপায়ে কি তৈরি করা হয়? ওই যৌগের কেলাস তৈরি করা হয়, তাকে আমরা কি বলি? সেই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে কেলাসন পদ্ধতি। তাহলে আমি দেখলাম কি কেলাসন পদ্ধতিতে কি পাওয়া যাচ্ছে? কেলাসন পদ্ধতিতে কি তৈরি হচ্ছে? কেলাস তৈরি হচ্ছে। এবার আমরা দেখব যে কেলাস কি, কেলাস কাকে বলে। তাহলে বিশুদ্ধ কোনো যৌগ বা মৌলের সম্পৃক্ত দ্রবণ থেকে যে উপায়ে ওই যৌগের কেলাস তৈরি করা হয় তাকে বলে কেলাসন পদ্ধতি। তাহলে কেলাসটা কি? কেলাস হচ্ছে একটা নির্দিষ্ট তল দ্বারা আবদ্ধ, নির্দিষ্ট তল দ্বারা আবদ্ধ, নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট
কঠিন পদার্থের দানাকে কেলাস বলে। তাহলে কেলাস কাকে বলে? নির্দিষ্ট তল দ্বারা আবদ্ধ নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট কঠিন পদার্থের দানাকে কেলাস বলে। যেমন কিসের কিসের কেলাস? যেমন হচ্ছে আমরা বললাম যে লবণের কেলাস থাকতে পারে, তাই না? যেমন তুতের কেলাস থাকতে পারে। তুতে মানে কি? তুতের কেলাসটা কী জিনিস? তুতের যৌগটা সংকেত হচ্ছে কপার সালফেট, আর তার মধ্যে 5 অণু জল। এই কপার সালফেট 5 অণু জল, এই যৌগটা কী নামে পরিচিত? তুতে নামে পরিচিত। তুতের কেলাসগুলো কীরকম হয়? তুতের কেলাসগুলো এরকম ডায়মন্ড শেপের হয়। তুতে কালারের ডায়মন্ড শেপের তুতের কেলাস হয়। এরকমভাবে তুতে রঙের এরকম ডায়মন্ড শেপের তুতের কেলাস তৈরি হয়। তুতের সম্পৃক্ত দ্রবণ নিয়ে সেই সম্পৃক্ত দ্রবণটাকে যদি কোনো বিশেষ উপায়ে অতিপৃক্ত করা যায়, মানে বেশি, যতখানি এটার মধ্যে কি করা হচ্ছে? তুতের একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হচ্ছে। এবার এটাকে কি করতে হবে? আমাকে ঠান্ডা করতে হবে এবং এর মধ্যে কি করতে হবে? সুতো দিয়ে আর একটা তুতের টুকরো ঝুলিয়ে দিতে হবে। তাহলে আমরা দেখব কি এর পাশেই কি জমছে? এরকমভাবে তুতের কেলাস জমছে। তো তুতের কেলাসটা সংকেতটা বললাম কপার সালফেট, নাম হচ্ছে কপার সালফেট 5 অণু জল, তুতের কেলাস পাওয়া যায়। এছাড়া লবণের কেলাস হতে পারে, ফটকিরির কেলাস হতে পারে, চিনির কেলাস হতে পারে, এগুলো তোমরা দেখেছো। আচ্ছা, আরও কিছু কেলাসের উদাহরণ হচ্ছে কিছু মৌলিক পদার্থ। আমি যেগুলো বললাম সবই যৌগিক পদার্থ। সেরকম মৌলিক পদার্থের কেলাস কি হতে পারে? মৌলিক পদার্থেরও কেলাস পাওয়া যায়। সেটা হচ্ছে তোমার সালফারের কেলাস, সালফারের কেলাস, বা তোমার যেটা হিরে, সেটাও কেলাস আকারেই থাকে, হিরে। তো এগুলো হচ্ছে মৌলিক পদার্থের কেলাস। সালফারের কেলাসগুলো কীরকম হয়ে থাকে? এরকম সূচের মতো, সরু সরু সূচের মতো এরকমভাবে সালফারের কেলাসগুলো থাকে। এবার এই কেলাসগুলোকে যদি আমি কি করতে পারি? এই কেলাসগুলোকে যদি আমি ভেঙে গুঁড়ো করে দিই, তাহলে কি হবে? এগুলো এরকম ডাস্ট হয়ে যাবে। এরকম কি হয়ে যাবে? ডাস্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে একটাই মৌল, কিন্তু তার 2 রকমের রূপ হচ্ছে, তাই না? একটা হচ্ছে কেলাস আকারে থাকছে, আর কি হচ্ছে? এরকমভাবে গুঁড়ো আকারেও আরও একটা ধরনের পাওয়া যায়। এখানে যেরকম সালফারগুলো যেভাবে সজ্জিত থাকে, এখানে সালফারের সজ্জাটা কিন্তু আলাদা। মানে এখানে সালফারের পরমাণুর সজ্জাগুলো যেরকম হয়, এখানে সালফার পরমাণুর সজ্জাগুলো কিন্তু আলাদা হয়। তাহলে সালফার দুটোই কি হচ্ছে? দুটোই আমাদের সালফার পরমাণু। এটাও আমাদের সালফার পরমাণু, এটাও আমাদের সালফার পরমাণু, কিন্তু দেখছি কি দুটো আলাদা আলাদা রূপে থাকছে। কেন দুটো আলাদা আলাদা রূপে থাকছে? কারণ এদের সালফার পরমাণুগুলোর সজ্জাটা আলাদা হচ্ছে। তাহলে এইরকমভাবে কোনো মৌল যদি বিভিন্ন রূপে অবস্থান করতে পারে, তাদেরকে আমরা বলি হচ্ছে বহুরূপী মৌল। বহুরূপী মৌল, বহুরূপী মৌল। আর মৌলের এই ধর্মটাকে, যে ধর্মের জন্য এই মৌলগুলো বিভিন্ন রূপে অবস্থান, বহুরূপী মৌল মানে কি করছে? বহুরূপী মৌল মানে হচ্ছে এ বিভিন্ন রূপে অবস্থান করছে, বিভিন্ন রূপে অবস্থান করছে। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই কোনো ধর্মের জন্য বহুরূপটা সৃষ্টি হয়েছে। তাহলে যে ধর্মের জন্য মৌলরা প্রকৃতিতে বিভিন্ন রূপে অবস্থান করতে পারে, সেই ধর্মকে কি বলা হয়? সেই ধর্মকে বলা হয় বহুরূপতা। সেই ধর্মটাকে বলা হয় বহুরূপতা। তাহলে যে ধর্মের জন্য মৌলরা প্রকৃতিতে বিভিন্ন রূপে অবস্থান করতে পারে, সেই ধর্মকে বলা হয় বহুরূপতা। যেমন সালফার দুটো বললাম, সালফারের দুটো নাম আছে। একটা হচ্ছে, তাহলে উদাহরণ কী হবে? যেমন সালফার, ঠিক আছে? সালফারের দুটো উপভেদের নাম কি? একটা হচ্ছে রম্বিক সালফার, আর একটা হচ্ছে মনোক্লিনিক সালফার। রম্বিক সালফার আর মনোক্লিনিক সালফার। সেরকম তোমরা
অক্সিজেন দেখেছো, O2 মানে একটা, O3 মানে একটা। O2 মানে আমরা বলি হচ্ছে অক্সিজেন, আর O3 মানে আমরা কিন্তু বলি ওজোন। অবশ্যই এদের পরমাণু সংখ্যা আলাদা এবং এদের সজ্জাটাও আলাদা। তার জন্য কি হয়, এদের রাসায়নিক ধর্মগুলোও কিন্তু আলাদা আলাদা হয় এবং এদেরকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা সহজ হতে পারে, আবার কঠিনও হতে পারে। মানে এক রূপ থেকে অন্য রূপে যে যাচ্ছি সেটা সহজেও আমরা পরিবর্তন করতে পারি, আবার খুব জটিলভাবেও পরিবর্তনটা সম্পন্ন করা যায়। আর একটা তোমাদের উদাহরণ আছে, আমি যদি জিনিসগুলো রাখি তাহলেই বুঝতে পারবে। এই দেখো, পেন্সিলের শীষ, আংটির মধ্যে যে পাথরটা আছে সেটা হচ্ছে হিরে, আর এখানটাতে আমরা নিয়েছি হচ্ছে কিছু কাঠকয়লা। কাঠকয়লা মানে কাঠগুলো পুড়ে যাওয়ার পর যে কালো অবশেষ থাকে সেটা। এখন যদি আমি তোমাদেরকে বলি, বা বাড়ির রান্নাঘরের মধ্যে যে কালো ঝুল থাকে সেটা, এগুলো সবই কি দিয়ে তৈরি? এগুলো সবই হচ্ছে, উদাহরণ কী হবে, সবই হচ্ছে কার্বন দিয়ে তৈরি। কিন্তু রূপগুলো কি একই রকম? এটা দেখো, এটা হাত দিলে আমার হাতটা কি হচ্ছে, পিছলে যাচ্ছে। এটা প্রচণ্ড শক্ত, কারণ আমরা জানি কাঁচ কাটতে গেলে কিন্তু হীরা দিয়ে কাঁচ কাটা যায়, তার মানে হিরেটা প্রচণ্ড শক্ত এবং এটা তার থেকেও বেশি নরম, এবং এটা ভাঙলে কি কালো গুঁড়ো তৈরি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সবটাই কার্বন দিয়ে তৈরি এবং বিভিন্ন রূপে আছে। তার মানে কি দেখা যাচ্ছে, তার মানে কিন্তু কার্বনেরও বহুরূপ ধর্ম দেখা যাচ্ছে। মানে বহু রূপে কার্বন অবস্থান করতে পারে, তার মানে কার্বনও কিন্তু একটা বহুরূপী মৌল। আরও একটা জিনিস দেখো, এটার একটা নির্দিষ্ট আকার আছে, এটারও নির্দিষ্ট একটা আকার আছে, কিন্তু এটার কোনো নির্দিষ্ট আকার নেই। তার মানে কার্বনের যে রূপভেদগুলো সেগুলো কিন্তু বিভিন্ন আকারে অবস্থান করে। কারো নির্দিষ্ট আকার আছে, কারো নির্দিষ্ট আকার নেই, তাই না? তো আকার থাকলে সেটাকে আমরা বলি নিয়ত আকার, আর আকার না থাকলে সেটাকে আমরা বলি অনিয়ত আকার। তো এই জিনিসটা সম্পর্কে আবার আমি আসছি। তার আগে আমি এখানটাতে যেটুকু আলোচনা হলো সেটা আর একবার রিভিশন করে নিই। তাহলে কোনো মৌলকে যদি একাধিক ভৌত রূপে প্রকৃতিতে পাওয়া যায় তাহলে সেই মৌলগুলোকে বলে হচ্ছে বহুরূপী মৌল। আর যে ধর্মের জন্য মৌলগুলো প্রকৃতিতে বিভিন্ন রূপে অবস্থান করতে পারে তাদের বলা হয় বহুরূপতা, তাই তো? বহুরূপী মৌল বলা হয় তাদেরকে। কোনো মৌল যদি একাধিক ভৌত রূপে প্রকৃতিতে অবস্থান করতে পারে তাহলে সেই ভৌত রূপগুলোকে, মৌলটির এক একটা বহুরূপ বলা হয়। আর যে ধর্মের জন্য এটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে বহুরূপতা। উদাহরণ হিসেবে আমরা দেখলাম সালফার আর অক্সিজেন এবং ওজোন। আর সালফারের দুটো রূপভেদের নাম ট্রম্বিক সালফার এবং মনোক্লিনিক সালফার। এটার পরীক্ষাটা তোমাদের কিন্তু করে দেওয়া আছে। পরীক্ষাটা কীরকমভাবে করা আছে, একটা সালফারের এরকম ক্রিস্টাল নেওয়া হয়েছে, এরকম দানা দানা ক্রিস্টাল নেওয়া হয়েছে, ঠিক আছে? এরকম দানা দানা সালফারের ক্রিস্টাল নেওয়া হয়েছে। সালফার হচ্ছে হলুদ রঙের দেখতে হয়, এরকম দানা দানা সালফারের ক্রিস্টাল নেওয়া হয়েছে। এবারে কি করা হয়েছে, এরকমভাবে গুঁড়ো করা হয়েছে। তাহলে এটা একটা রূপ, তাই তো? এবারটাকে গুঁড়ো করা হয়েছে। গুঁড়ো করে এটাকে কি করছি, এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে আমরা হিট করছি। একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে হিট করছি। হিট করার পর কি হবে, এটা গলে যাবে। এটা গলে যাবে, গলে গিয়ে একটা হলুদ লিকুইড এরকমভাবে তৈরি হয়ে যাবে। এবার এটাকে কি করব, আমরা একটা ফানেলের মধ্যে এটাকে স্ট্যান্ড লাগিয়ে ফানেলের মধ্যে এই হলুদ লিকুইডটাকে আমরা কি করলাম, এর মধ্যে ফিল্টার পেপার বসিয়ে, এর মধ্যে একটা ফিল্টার পেপার বসালাম। ফিল্টার পেপার বসিয়ে এর মধ্যে হলুদ লিকুইডটাকে ঢেলে দিলাম। এবার যখন এটা ঠান্ডা হবে, যখন এটা ঠান্ডা হলো তখন আমি দেখলাম কি, আমাদের যে ফিল্টার কাগজ, সেই ফিল্টার কাগজের মধ্যে এরকম সরু সরু সূচের মতো কি তৈরি হয়েছে, সালফার তৈরি হয়েছে। তাহলে এটা একটা ক্রিস্টালের মতো রূপ, আর এটা সরু সূচের মতো, এটা আলাদা ধরনের রূপ। তাহলে এটা সালফারের একটা রূপভেদ, এটা সালফারের আরও একটা রূপভেদ, ঠিক আছে? তো সালফারের রূপভেদের পরিবর্তনটা আমরা এইভাবে করতে পারি। এটা কি খুব কঠিন না? এটা আমরা সহজেই করে ফেললাম। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু আমরা খুব সহজেই পরিবর্তনটা করে ফেললাম, তাই না? শুধুমাত্র উত্তপ্ত করেই আমরা এই পরিবর্তনটা করে ফেললাম। কিন্তু আমি যদি বলি ওজনের মধ্যে একটা অক্সিজেন পরমাণু যোগ করে অক্সিজেনের সাথে একটা
আর একটা অক্সিজেন পরমাণু যোগ করো, একটা অক্সিজেন অণুর সাথে একটা অক্সিজেন পরমাণু যোগ করে দাও, তাহলে ওজন তৈরি হবে, কিন্তু সেটা ক্ষেত্রে সেটা কিন্তু সহজে হবে না। বা আমি যদি বলি যে হীরা নিলাম, আর যদি আমি বলি যে হীরা থেকে আমি তৈরি করব গ্রাফাইট, দুটোই কার্বন দিয়ে তৈরি, তাহলে এটা কি খুব সহজে পরিবর্তনটা হবে? এই পরিবর্তনটা কিন্তু সহজে হবে না। তাহলে বহুরূপগুলো যখন এক একটা বিভিন্ন রূপে অবস্থান করছে, সেই রূপভেদগুলোকে আমরা সহজে পরিবর্তন করতে পারি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা সহজে পরিবর্তন করতে পারি না। আরও একটা জিনিস তোমরা বুঝতে পারছো এখান থেকে দেখে, যেহেতু এরা আলাদা আলাদা রূপে অবস্থান করছে, যেমন ধরো আমরা যেটা উদাহরণ দিলাম পেন্সিলের শীষ, হীরা বা চারকোল, এগুলোর কি প্রত্যেকটার একই রকমভাবে ধর্ম দেখায়? যেমন এটা দিয়ে আমরা কাঁচ কাটতে পারি, এটা কি হয় পিচ্ছিল, তাই পিচ্ছিল কারক হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। এটা কিন্তু আমরা কি করতে পারি, কোনো জিনিস থেকে গ্যাস শোষণ বা কালার শোষণ করার জন্য এটাকে ব্যবহার করতে পারি। তো এইগুলো কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটারই ধর্ম, তার কারণ এদের মধ্যে কার্বন পরমাণুর বিন্যাসটা আলাদা, তাহলে এদের রাসায়নিক ধর্মগুলো কিন্তু আলাদা হবে। বৌদ্ধ ধর্মও কিছু আলাদা হবে, সেরকমভাবে রাসায়নিক ধর্মও কিন্তু আলাদা হবে। তো এগুলো গেল আমাদের হচ্ছে বহুরূপতা সম্পর্কে আলোচনা। এবার আমরা চলে যাব কার্বনের বহুরূপতা যে অংশটা সেটার মধ্যে। তাহলে এখানে আমরা দেখলাম যে আমরা 3টে কার্বনের রূপভেদ দেখলাম, একটা হচ্ছে চারকোল, একটা হচ্ছে হিরে, আর একটা হচ্ছে গ্রাফাইট। এছাড়াও আরও আছে। তো এই রূপভেদগুলোর দিকে যদি আমি ভালো করে লক্ষ্য করি, তাহলে আমি কি দেখব যে কার্বনের যে বিভিন্ন রকম রূপভেদ আছে সেগুলোকে আমরা দুটো ভাগে আনলাম, দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটার মধ্যে দেখো নির্দিষ্ট আকার আছে, আর একটার মধ্যে নির্দিষ্ট আকার নেই। তার মানে যেটার মধ্যে আকার আছে সেটাকে আমরা বলছি নিয়তাকার, আর যেটার মধ্যে আকার নেই সেটাকে আমরা বলছি অনিয়তাকার। ঠিক আছে? নিয়তাকারের মধ্যে কি কি আছে? নিয়তাকারের মধ্যে 3টে আছে। একটা তো আমরা দুটো দেখেই নিতে পারছি, একটা হচ্ছে হীরা, আর একটা হচ্ছে গ্রাফাইট, আর একটাকে ফুলারিন সম্পর্কে আমরা পরে পড়ছি। ফুলারিন সাধারণভাবে দেখানো সম্ভব না, তাই দেখানো গেল না। তো এই 3টা হচ্ছে নিয়তাকার, মানে নির্দিষ্ট আকার আছে। আর অনিয়তাকারের মধ্যে কি কি আছে? চারকোল, বা এটাকে অঙ্গারও বলতে পারি। ঠিক আছে? আর কি আছে? গ্যাস কার্বন, আর আছে আমাদের ভূষকালি, মানে যেটা ঘরের মধ্যে যে কালো ঝুল জমে থাকে সেটা হচ্ছে ভূষকালি। আর কোক, এই 4টা আমাদের অনিয়তাকার, মানে নির্দিষ্ট আকার নেই। চারকোল বা অঙ্গার আবার 2 রকমের হয়, একটা হচ্ছে উদ্ভিজ্জ অঙ্গার, আর একটা হচ্ছে প্রাণীজ অঙ্গার। অঙ্গার মানে বুঝতে পারছো কালো কার্বন। উদ্ভিজ্জ অঙ্গার কি কি হতে পারে? একটা হচ্ছে কাঠ কয়লা, এই যে আমি যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কাঠ কয়লা। আর একটা হচ্ছে শর্করা কয়লা। দেখবে চিনি যদি তুমি কোনো পাত্রের মধ্যে রেখে গ্যাসে গরম করো, তাহলে প্রথমে চিনিটা গুড়ে গিয়ে বাদামি রঙের তরল হয়, তারপরেও যদি চিনিটাকে গরম করা যায় তাহলে ওটা পুড়ে কালো কার্বন হয়ে যায়, সেটা হচ্ছে শর্করা অঙ্গার। আর তোমার কাঠের টুকরো দিয়ে যখন উনুনে রান্না করা হয়, তখন পুরো কাঠটা ঝুলে যাওয়ার পর উনুনের মধ্যে যে কালো অবশেষ থাকে সেটা হচ্ছে কাঠ কয়লা। প্রাণীজের মধ্যে কি কি আছে? প্রাণীজের মধ্যে হচ্ছে রক্ত অঙ্গার আর অস্থি অঙ্গার। রক্ত মানে বুঝতেই পারছো, রক্তগুলোকে নিয়ে যদি পোড়ায় তাহলে যে কালো অবশেষ থাকবে সেটা। আর অস্থি অঙ্গার মানে হচ্ছে হাড়টাকে নিয়ে যদি পোড়ায় তাহলে যে কালো অবশেষ থাকবে সেটা। এগুলো সম্পর্কে আমরা আরও ডিটেলসে আসছি। আমরা এখন শুরু করব হচ্ছে নিয়তাকার রূপভেদ সম্পর্কে। নিয়তাকার রূপভেদ মানে নির্দিষ্ট আকার আছে। তার মধ্যে আমরা 3টে টাইপ পাচ্ছি, হীরা, গ্রাফাইট আর ফ্লুরিন। তার মানে এই 3টে টাইপ কেন তৈরি হচ্ছে? কারণ এখানে কার্বন পরমাণুর কিটা আলাদা, কার্বন পরমাণুর যে বিন্যাস সেটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই আলাদা। ঠিক আছে? এদের মধ্যেও তাই কার্বন পরমাণুর বিন্যাসে আলাদার জন্যই আমাদের বিভিন্ন রকমের রূপভেদগুলো তৈরি হয়েছে।
তাহলে প্রথমে আমরা চলে আসি আমাদের যে প্রথম রূপভেদ, সেটা হচ্ছে হীরা সম্পর্কে। হীরা আর যে গঠন সেটা যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখব, এরকম চতুস্থলকের মতো এই যে আকারটা আমি তৈরি করলাম সেটা হচ্ছে চতুস্থলক। ঠিক আছে, চতুস্থলক মানে হচ্ছে ইংরেজিতে বলে টেট্রাহেড্রাল। আর এই যে কোণগুলো থাকে এগুলো হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। দেখো 109 ডিগ্রি 28 মিনিটকে 4 দিয়ে গুণ করো, 360 ডিগ্রি হবে। তো তোমার যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে তোমার চতুস্থলক। তাহলে এই যে এরকম শুধু যদি একটাই থাকতো তাহলে তো কোনো নির্দিষ্ট আকার পেত না। এরকমভাবে কি আছে, এরকমভাবে হিরেগুলো নির্দিষ্ট আকার হয়ে কিন্তু সজ্জিত হয়ে আছে, যাতে করে আরও চতুস্থলক এদের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, আরও চতুস্থলক কী হতে পারে, এদের সাথে যুক্ত হতে পারে। তো এইভাবে কিন্তু এই যৌগগুলো এখানটাতে যুক্ত হয়ে আছে। দেখো প্রত্যেকটা দিকে তাকাও, এটা একটা চতুস্থলক, এটা একটা চতুস্থলক, এই দেখো এটা একটা চতুস্থলক, এটা একটা চতুস্থলক, এটা একটা চতুস্থলক, আবার এটা একটা চতুস্থলক। এরকমভাবে হিরেটা চতুস্থলক আকারে যুক্ত হলে একটা নির্দিষ্ট আকার, বিভিন্ন মানে অনেক কার্বনের চতুস্থলক পরস্পর যুক্ত হয়ে একটা দৃঢ় সংঘবদ্ধ আকার তৈরি করে। আর হীরের বিভিন্ন তলগুলোর মধ্যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার জন্য কিন্তু হীরের ভিতরের তলগুলো চকচক চকচক করে। এমনভাবে কাটা থাকে হীরের তলগুলো যাতে ভিতরে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা হয়, সেটা অন্য জায়গা। তাহলে হীরকের ভেতরে কীরকম আকারে থাকে, কার্বন পরমাণু চতুস্থলক গঠন করে। কার্বন পরমাণু চতুস্থলক গঠনের মাধ্যমে হীরের কেলাস তৈরি করে, তাই তো? হীরের কেলাস তৈরি করে। কার্বন পরমাণু চতুস্থলক গঠনগুলো পরস্পর যুক্ত হয়ে হীরের কেলাস তৈরি করে। এবার যদি আমি গ্রাফাইটের গঠনটার দিকে তাকাই তাহলে আমি কি দেখব, গ্রাফাইটের হচ্ছে এরকম ষড়ভুজ আকৃতির। এরকমভাবে গ্রাফাইটটা ষড়ভুজ আকারে থাকে। এরকমভাবে ষড়ভুজ আকারে থাকে। তো এটা একটা ষড়ভুজ গেল। আবার এরকমভাবে আরও একটা ষড়ভুজের লেয়ার আমরা আঁকছি। ষড়ভুজের লেয়ার আঁকলাম, আরও একটা ষড়ভুজের লেয়ার আমরা আঁকছি। প্রত্যেকটা ষড়ভুজ হয়েছে। আর ষড়ভুজের এগুলোতে কি থাকছে, ষড়ভুজের এগুলোর মধ্যে থাকছে হচ্ছে কার্বন পরমাণু। মানে এই যে মাথাগুলো সেগুলো কি দিয়ে তৈরি, কার্বন পরমাণু দিয়ে তৈরি। যে কার্বন পরমাণুর যোজ্যতা 4 পূরণ করার জন্য বাকিগুলো কি থাকবে, বাকির মধ্যেও কার্বনই থাকবে, কারণ কার্বন দিয়েই তৈরি, সবগুলোই কিন্তু কার্বনই হবে। এই যে ষড়ভুজের আমি যে গঠনটা দেখাচ্ছি এটার মধ্যে দেখো কার্বনের আমি এরকম ষড়ভুজ আকারের কতগুলো গঠন তৈরি করলাম। এবার এই ষড়ভুজগুলো কিন্তু কীরকমভাবে থাকে, এই লেয়ারগুলো পরস্পর যুক্ত থাকে। এই লেয়ারগুলো পরস্পর কি থাকে, এই লেয়ারগুলো পরস্পর যুক্ত থাকে। যুক্ত থেকে কি করে, এরকমভাবে এদের মধ্যে দুর্বল বন্ধন তৈরি হয়। এদের মধ্যে কি হয়, দুর্বল বন্ধন তৈরি হয়। এই যে বন্ধনগুলো, এই বন্ধনগুলো খুব দুর্বল প্রকৃতির হয়, কারণ এগুলো লেয়ার 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 আছে। উপরে লেয়ারকে তুমি যদি প্রেশার ক্রিয়েট করো তাহলে এই লেয়ারটা কী হবে, এই লেয়ারে যদি তুমি চাপ প্রয়োগ করো তাহলে কি হবে, এই লেয়ার থেকে পিছলে সামনের দিকে লেয়ারটা বেরিয়ে যাবে। তার জন্য কি হয়, গ্রাফাইটের মধ্যে যদি আমি হাত দিয়ে এরকম করে দেখি তাহলে দেখবে আঙুলটা এরকমভাবে করলে পিছলে যাচ্ছে। ঠিক আছে, তো গ্রাফাইটের লেয়ারগুলো, এই বন্ধনগুলো যেটা হয় সেই বন্ধনগুলো কি হয়, বন্ধনগুলো খুব দুর্বল প্রকৃতির হয়।
বন্ধনগুলো খুব দুর্বল প্রকৃতির হয়। ওই জন্য এখান থেকে যদি বল প্রয়োগ করা যায় তাহলে লেয়ারগুলো একটা তল থেকে আর একটা পিছলে যায়। ওই জন্য গ্রাফাইট পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহার হয়। তার দুটো গঠনের দিকে তাকালে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা অনেক দৃঢ় সংঘবদ্ধভাবে কার্বনের চতুস্তলকগুলো আটকে আছে, আর এখানে কার্বনের যে ষড়ভুজগুলো আছে সেগুলো খুব দুর্বলভাবে বিভিন্ন লেয়ারে দুর্বল বন্ধনের সাহায্যে আবদ্ধ আছে। তাহলে এটা অনেক বেশি শক্ত হবে, অনেক বেশি শক্তিশালী হবে, অনেক বেশি শক্ত, কঠিন, দৃঢ় হবে, আর এটা কিন্তু অনেক বেশি নরম হবে, তাই না? তো কেন গ্রাফাইট পিচ্ছিলকারক হিসেবে ব্যবহার হয় যদি উদাহরণ আসে তাহলে কি বলতে হবে যে গ্রাফাইট এরকম ষড়ভুজ আকারে বিভিন্ন স্তরে দুর্বল বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। তাই কোনো স্তরে বল প্রয়োগ প্রযুক্ত হলে উপরের স্তরটা নিচের স্তর থেকে আলগা হয়ে সামনের দিক এগিয়ে যায়। ফলে স্তরগুলো যেহেতু এক এক স্তরের উপর দিয়ে পিছলে যেতে পারে, তাই এটি পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। যদি বলে হিরেকে কেন সব কাঁচ কাটা হিসেবে ব্যবহার করা হয়, তাহলে বলতে হবে যে হিরের গঠনটার দিকে যদি আমরা দেখি তাহলে দেখব হিরেটা বিভিন্ন কার্বনের চতুস্তলক গঠন মাধ্যমে বিভিন্ন চতুস্তলকগুলো বা দৃঢ়ভাবে সংঘবদ্ধ হয়ে হীরকের কেলাস তৈরি করে। সুতরাং হিরের মধ্যে কার্বন পরমাণুগুলো অনেক দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং বন্ধনগুলো খুব শক্তিশালী হয় এবং হিরে সেই জন্য কাঁচ কাটার হিসেবে ব্যবহার করা হয়। তবে একটা প্রশ্ন আছে যে তেলের খড়ি খোঁড়ার যন্ত্রের মুখটা যে পাথর কাটতে হবে সেটা কি ব্যবহার করবে, তাহলে উত্তর হবে হিরে। আর আছে যে কোনো যন্ত্রের পিচ্ছিলকারক হিসেবে কোনটি ব্যবহৃত হবে, তাহলে উত্তর হবে হচ্ছে গ্রাফাইটের মিশ্রণ। এবার যদি আমি তাপ পরিবাহিতার দিকে দেখি, দুজনের মধ্যে তাপ পরিবহন ক্ষমতাকে তাপ পরিবাহিত করতে পারবে কিনা এবং তড়িৎ পরিবাহিত করতে পারবে কিনা। তাপ পরিবহন কিন্তু হীরক আর গ্রাফাইট দুজনেই তাপ পরিবহন করতে পারে। হীরক আর গ্রাফাইট দুজনেই কিন্তু তাপ পরিবহন করতে পারে, দুজনেই তাপের সুপরিবাহী। ঘরের যে উষ্ণতা অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিরে কিন্তু যে কোনো অন্য ধাতুর থেকে বেশি তাপ পরিবহন করে, ওই জন্য এমন কোনো যন্ত্র যেগুলো তাপ যদি সেই যন্ত্র সেগুলো অবশ্যই ধাতু দিয়ে তৈরি হয়, তাই তো? আমি যদি মনে করো কোনো যন্ত্রের কথা বলি তাহলে যন্ত্রগুলো অবশ্যই কিসের তৈরি? ধাতুর তৈরি। এবার যন্ত্র যখন দীর্ঘক্ষণ ধরে কাজ করে তখন সেই যন্ত্রটা কি হয়ে যায়? যন্ত্রটা কিন্তু গরম হয়ে যায়। দেখবে যখন অনেকক্ষণ ধরে ফ্যান চলে তখন ফ্যানের রেগুলেটর ব্লেড এগুলো সবই গরম হয়ে যায়, তাই না? মিক্সি যখন অনেকক্ষণ চলে মিক্সিটা গরম হয়ে যায়, তো টিভি যখন চলে টিভি গরম হয়ে যায়। যে কোনো যন্ত্র যখন অনেকক্ষণ চলে তখন সেটা গরম হয়ে যায় এবং গরমের ফলে কিন্তু সেই যন্ত্রটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো তো তোমার সেই জন্য সেক্ষেত্রে কিছু প্রিকশন নেওয়াই থাকে, কিন্তু এমন কিছু যন্ত্র আছে যেখান থেকে সঙ্গে সঙ্গে সেই যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটাকে সরিয়ে না দিলে যন্ত্রটা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো সেই সমস্ত যন্ত্রগুলোর কিন্তু বেস সেটা হিরে দিয়ে তৈরি করা হয়। বেসটা কী দিয়ে তৈরি করা হয়? হিরে দিয়ে। তার উপরে আমাদের কি থাকে? আমাদের ধাতুটা থাকে, মানে যন্ত্রটা থাকে। যন্ত্র যে ধাতু দিয়ে তৈরি সেই ধাতুটা থাকে। তাহলে এখানে যে তাপ উৎপন্ন হচ্ছে, মানে এই যন্ত্রের মধ্যে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেই তাপটা কী হবে? খুব দ্রুত হীরের মধ্যে চলে আসবে। যন্ত্রের মধ্যে আবদ্ধ না থেকে তাপটা কী হবে? খুব দ্রুত হীরের মধ্যে চলে আসবে। তাহলে ইলেকট্রনিক্সের যে বর্তনী এই ব্যাপারটা করা হয়। কিছু ইলেকট্রনিক্সের সূক্ষ্ম পাতের যে বর্তনী, সেই সূক্ষ্ম পাতের বর্তনীগুলো মানে খুব সূক্ষ্ম তার দিয়ে তৈরি করা হয়। তাহলে সূক্ষ্ম তারগুলো যখন প্রচুর তাপ পাবে তখন কিন্তু গলে যেতে পারে, মানে বর্তনী বিচ্ছিন্ন হয়ে গিয়ে যন্ত্রটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। ওই জন্য সেই সূক্ষ্ম যন্ত্রপাতি যেগুলো সূক্ষ্ম তার নিচে এরকমভাবে কৃত্রিম হীরের একটা সূক্ষ্ম পাতের উপরে সেগুলো কিন্তু ইলেকট্রনিক বর্তনীটা তৈরি করা হয়, যাতে বর্তনীতে উৎপন্ন তাপ খুব সহজেই হীরের মধ্যে দিয়ে পরিবাহিতা হয়ে যাবে এবং বর্তনীটা ঠান্ডা থাকবে। ঠিক আছে, এবার চলে আসি আমাদের তড়িৎ পরিবাহিতা। এবার আমরা কী করব? তড়িৎ পরিবাহিতার দিকে যদি দেখি তাহলে আমরা দেখব যে গ্রাফাইট কিন্তু তাপ আর তড়িতের সুপরিবাহী। এবং গ্রাফাইটকে কিন্তু সেই জন্য কী হিসেবে ব্যবহার করা হয়? তড়িৎ দ্বার হিসেবে তড়িৎ বিশ্লেষণের সময় আমরা ব্যবহার করতে পারি। এই তড়িৎদ্বার হিসেবে কোথায় ব্যবহার করতে পারি? আমরা তড়িৎ
বিশ্লেষণ পদ্ধতিতে আমরা তড়িৎদ্বার হিসেবে কিন্তু গ্রাফাইট ব্যবহার করতে পারি। আরও একটা কার্বনের উপভেদ আছে যেটা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে গ্যাস কার্বন। সেটা কি? সেটা হচ্ছে গ্যাস কার্বন। গ্যাস কার্বনও আমরা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে পারি। যেগুলো ড্রাই সেল, মানে যেখানে লিকুইড তড়িৎ বিশ্লেষণ আমরা নেব না, ড্রাই সেল, সেখানে কিন্তু গ্যাস কার্বন অনেক সময় ব্যবহার করা হয়। তাহলে হিরে কিন্তু তড়িতের পরিবাহী না, কিন্তু গ্রাফাইট তড়িতের পরিবাহী। যেহেতু এরকমভাবে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারের জন্যই কিন্তু গ্রাফাইট এই বন্ধনগুলো ভেঙে গেলে ইলেকট্রন মুক্ত হয়, সেই ইলেকট্রনগুলো কিন্তু তড়িতের পরিবহন করতে পারে। আচ্ছা, এবার আমরা চলে আসি কার্বনের অন্য রূপভেদ, সেটা হচ্ছে কি ফুলারিন। ফুলারিনটা নতুন সংযোজিত হয়েছে, নতুন বলতে গেলে তাও বহুদিনই হয়ে গেল। ফুলারিনটা এদের মতো এত বড় না। ফুলারিন কীরকমভাবে থাকে, এরকম ষষ্ঠভুজের মতো, কার্বন এরকম ষষ্ঠভুজের মতো থাকে, এবং সেটা কি করে, এরকম ষষ্ঠভুজের মধ্যে থেকে একটা ফুটবলের মতো তৈরি করে। ফুটবল দেখেছো, যে ফুটবলগুলোর মধ্যে এরকম ষষ্ঠভুজ আকারে এরকম ছক কাটা থাকে, এই ফুটবলের গায়ে এরকমভাবে দেখেছো তোমরা খেলার সময়, ফুটবলের গায়ের মধ্যে এরকম ষষ্ঠভুজ আকারের কি থাকে, এরকম ছক কাটা থাকে। তো সেই রকমই ধরো এটা ধরতে পারো, সেই রকমই এটার আকারটা কিন্তু হয়, এরকমভাবে সেরকমই আকারটা হয়। আমি 3D আঁকতে পারছি না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখালাম। আর এই যে মাথা, এই মাথাগুলোতেই কি থাকে, কার্বন পরমাণু থাকে। তো কার্বন পরমাণু, এটা গেল হচ্ছে আর একটা উপভেদ, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে ফুলারিন। ফুলারিনের মধ্যে কটা কার্বন থাকতে পারে? ফুলারিনের মধ্যে কার্বন 60টা থাকতে পারে, অথবা কার্বন 70টা থাকতে পারে। মানে এগুলো খুব ছোট আকারের হয়, এটা খুব ছোট আকারের হয়। এটার ব্যবহার কি? এটা কিন্তু ইলেকট্রনিক্স এবং চিকিৎসা বিজ্ঞানে আর বিভিন্ন রকম গবেষণার কাজে ফুলারিন ব্যবহার করা হয়। এটা হচ্ছে ব্যবহার, ঠিক আছে। তো এগুলো গেল কার্বনের নিয়তাকার রূপভেদ। এবার কার্বনের অনিয়তাকার রূপভেদ সম্পর্কে আমরা দেখি। অনিয়তাকার রূপভেদের মধ্যে প্রথমেই আসছে হচ্ছে চারকোল, যেটা আমরা দেখলাম চারকোল। এই যে চারকোল আমরা দেখলাম, তো চারকোলের এটা হচ্ছে উদ্ভিজ্জ চারকোল, মানে কাঠের টুকরোকে পুড়িয়ে এই চারকোলটা পাওয়া গেছে। তো এদের মধ্যেও অবশ্যই চারকোল বলো গ্যাস কার্বন, এখানেও কার্বন সজ্জাটা আলাদা আলাদা থাকে। কিছু পার্টিকুলার বৈশিষ্ট্যগুলো আমরা জানব। তো চারকোলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি অধিশোষণ। চারকোল অধিশোষণ করতে পারে। অধিশোষণ মানে কি? অধিশোষণ মানে হচ্ছে সারফেসের ওপরে গ্যাসের অণু বা অন্য কোনো বস্তুর অণুকে আটকে রাখতে পারে। ধরো এটা হচ্ছে চারকোলের সারফেস, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের কালো আঁকতে হতো, এটা হচ্ছে চারকোলের সারফেস। এটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে চারকোলের উপরের লেয়ার, মানে চারকোলের উপরের লেয়ার, ঠিক আছে। এবার ধরো কোনো অণু আসলো, গ্যাসের অণু আসলো, এভাবে কোনো গ্যাসের অণু আসলো, এই গ্যাসের অণুগুলোকে কী করতে পারে? চারকোল একটা দুর্বল বন্ধনের মাধ্যমে এই উপরের লেয়ারের উপরে আটকে রাখতে পারে। এই বন্ধনটা যেটা হয় সেটা খুব দুর্বল প্রকৃতির হয়, তাই সামান্য যদি উত্তপ্ত করি তাহলেই কিন্তু এই গ্যাসের অণুগুলো আবার কী হবে? বাইরে বেরিয়ে যাবে। যদি আমি উত্তপ্ত করি তাহলেই কিন্তু এই উপরের লেয়ার থেকে, কার্বনের উপরের লেয়ার থেকে গ্যাসের অণুগুলো মুক্ত হয়ে বাইরে বেরিয়ে যাবে। এটা শুধু গ্যাসের অণুই না, এটা কি হতে পারে? অন্য যে কোনো জিনিসেরই অণু হতে পারে। গ্যাসের অণু যেমন করতে পারে, সেরকম কোনো অন্য যৌগের অণুকেও উপরের লেয়ারে দুর্বল বন্ধন গঠনের মাধ্যমে আটকে রাখতে পারে। এই ঘটনাটাকে বলে হচ্ছে অধিশোষণ। অধিশোষণ আমরা দেখি চেষ্টা করে একটু হয় কি না। এটা যদিও চারকোলটা অনেক দিন আগের, আমরা তাও একটু ট্রাই করে দেখি। ধরো চারকোলের মধ্যে আমি দিলাম, জল দিলাম, ঠিক আছে।
এবার এর মধ্যে আমি কালার দিয়ে দিলাম। কী করছি আমি এর মধ্যে কিছু কালার গুলে দিচ্ছি, কিছু কালার দিয়ে দিলাম। এই পরীক্ষাটাও তোমাদের বইয়ে করা আছে, চারকোলের মধ্যে কি করা হয়েছে, কালার দিয়ে দিয়েছি। এবং দেখো প্রথম দিকে যতটা লাল, যতটা ডিপ ছিল, আমি এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে আবার তোমাদেরকে দেখাবো। তোমরা দেখে বলবে যে ততটাই লাল আছে না লালটা অনেক কমে গেল। ঠিক আছে, এটাকে তাহলে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য দিচ্ছি। এটার মধ্যে কি হবে, হিসেব মতো চারকোলের যে উপরের লেয়ার, উপরের ত্বক, তার মধ্যে কি হবে, লাল যে রঙের অণুগুলো আছে, লাল রঙটা যে অণুগুলো তৈরি করেছে, সেই লাল রঙের অণুগুলো এরকমভাবে দুর্বল বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, যুক্ত হয়ে যাবে। তাহলে এটা কি হবে, এটা অধিশোষিত হয়ে যাবে। তার মানে জলের লাল রঙটা যদি এর মধ্যে আটকে থেকে যায়, তাহলে জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এটা অবশ্যই পৃষ্ঠতলে, মানে উপরের তলে মানে পৃষ্ঠতলে এরকমভাবে দুর্বল বন্ধন গঠনের মাধ্যমে আটকে রাখে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আর যে উপভেদগুলো দেখলাম সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিই। কী কী দেখলাম আমরা দেখলাম হচ্ছে চারকোল, এখানে উদ্ভিজ্জের মধ্যে ছিল কাঠকয়লা, শর্করা কয়লা, প্রাণীজের মধ্যে ছিল রক্ত অঙ্গার, অস্থি অঙ্গার। তো আমরা বাকিগুলো পড়বো। গ্যাস কার্বন যেটা বললাম সেটা হচ্ছে কার্বনের একটা অনিয়তাকার উপভেদ। এটা কি করা হয়, এটাও যেহেতু তড়িৎ পরিবহন করতে পারে, তাই এটা ব্যাটারি বা তড়িৎ কোষ বললাম, যেটা ড্রাই, যেগুলোর মধ্যে লিকুইড তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয় না, সেই সমস্ত জায়গায় কিন্তু এগুলোকে তড়িৎদ্বার হিসেবে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, আর ছিল ভূষকালি মানে কি, এর মধ্যে কার্বনের পরিমাণ প্রচুর পরিমাণে, মানে কার্বনগুলো একসাথে থাকে, ওই বেশি কালো হওয়ার জন্য এটাকে কিন্তু ছাপার কালি, কারকালি, এগুলো দিয়ে কালি তৈরি করার কাজে বা কাজল, এই ধরনের জিনিস তৈরি করার কাজে ভূষকালিটা ব্যবহার করা হয়। কোক তো সবাই জানো, কোক জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এই যে আর আমরা বললাম চারকোল বা অঙ্গার। তো চারকোল বা অঙ্গারের মধ্যে আমরা দেখলাম উদ্ভিজ্জ আর প্রাণীজ। তো এগুলো আমরা কিভাবে পাবো, কাঠ কয়লা বা শর্করা বা রক্ত বা অস্থি, এদেরকে তোমার বায়ুর অনুপস্থিতিতে, বায়ুর অনুপস্থিতি মানে হচ্ছে অক্সিজেনের, মেনলি অক্সিজেনের অনুপস্থিতিতে উত্তপ্ত করতে হবে। অক্সিজেনের অনুপস্থিতিতে উত্তপ্ত করলে কাঠ বা শর্করা বা রক্ত বা অস্থিকে, তাহলে যে কালো রঙের পদার্থ পাবো সেটাই হচ্ছে কাঠকয়লা বা শর্করা অঙ্গার বা রক্ত অঙ্গার বা অস্থি অঙ্গার। কেন অক্সিজেনের অনুপস্থিতিতে করবো, কারণ এরা তো কার্বন দিয়ে তৈরি। যখন আমি অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো তখন এরা তৈরি করবে কার্বন ডাই অক্সাইড, তাই না, কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে, আমরা কিন্তু কার্বনটা পাবো না। তাই বায়ুর অনুপস্থিতিতে এদেরকে বায়ুরুদ্ধ জায়গায় উত্তপ্ত করতে হবে, তাহলে আমরা যে অবশেষ পাবো, কাঠ থেকে পাবো কাঠকয়লা, শর্করা থেকে পাবো শর্করা অঙ্গার, রক্ত থেকে পাবো রক্ত অঙ্গার, অস্থি থেকে পাবো অস্থি অঙ্গার। ঠিক আছে, আর চারকোলের আমরা আরও একটা বৈশিষ্ট্য দেখলাম কি, অধিশোষণ ক্ষমতা। এটা কি করতে পারে, তার পৃষ্ঠতলের মধ্যে কোনো গ্যাসীয় অণু বা কোনো রঙিন অণুকে দুর্বল আকর্ষণ বন্ধন দ্বারা আবদ্ধ করে রাখতে পারে এবং সামান্য উত্তাপ পেলেই সেটা আবার সেখান থেকে বেরিয়ে যায়। তো এই ব্যবহারটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের রং, যেখান থেকে রং হয়ে আছে সেখান থেকে রংটাকে সরানোর কাজে, বা যেখানে বিষাক্ত গ্যাস আছে সেখানে সেই বিষাক্ত গ্যাসটা যদি আমি সক্রিয় চারকোলের কিছু নিয়ে যায়, তাহলে কী হবে, বিষাক্ত গ্যাসটা সে সক্রিয় চারকোল অধিশোষণ করে নেবে, তাহলে সেখানে বিষাক্ত গ্যাস থাকবে না। ওই জন্য এই ধর্মকে কাজে লাগিয়ে গ্যাস মুখোশ তৈরিতে কিন্তু সক্রিয় অঙ্গার ব্যবহার করা হয়। তাহলে আমরা মোটামুটি কার্বনের উপভেদগুলো সম্পর্কে সবটাই জেনে নিলাম। কার্বনের এখানে আরও একটা নতুন বিষয় আমাদের জানার আছে, সেটা হচ্ছে গ্রাফিন। সেটা কি, সেটা হচ্ছে গ্রাফিন। এই শব্দটা এখন দেখবে বহুল প্রচলিত এবং বিভিন্ন ন্যানো টেকনোলজি, ন্যানো কথাটা মানে হচ্ছে অতি ক্ষুদ্র জিনিসপত্র নিয়ে যে কাজকর্ম, সেই টেকনোলজির ক্ষেত্রে গ্রাফিন কিন্তু খুব ব্যবহার করা হয়। গ্রাফিনটা কি, গ্রাফিনও কিন্তু কার্বন দিয়ে তৈরি, গ্রাফিন জিনিসটাও কার্বন দিয়ে তৈরি এবং এটা কি থাকে, সরু চাকতির মতো থাকে। এটা কীরকমভাবে থাকে, সরু চাকতির মতো থাকে। আর চাকতিটার
ক্ষেত্রফল যতই বেশি হোক না কেন পুরুত্ব হয় মাত্র একটা পরমাণুর আকারের সমান। তার মানে এর ক্ষেত্রফল কি হতে পারে, ক্ষেত্রফল বেশি হতে পারে, মানে এরকমভাবে ছড়ানো জিনিস হতে পারে, কিন্তু এই যে পুরুত্ব, এই পুরুত্বটা কত হয়, একটি পরমাণুর আকারের সমান, একটি পরমাণুর যে আকার সেই আকারের সমান। একটা পরমাণুকে তুমি খালি চোখে দেখতে পাবে না, তার মানে এই পুরুত্বটা এতটাই কম, সেটাকে আমরা কিন্তু খুবই একটা শক্তিশালী মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না। এক্ষেত্রে যে পরমাণুগুলো সেগুলো কিন্তু একটা মৌচাকের মতো বিস্তৃত থাকে। মানে গ্রাফিনের মধ্যে কার্বন পরমাণুগুলো কীরকমভাবে থাকে, গ্রাফিনের মধ্যে কার্বন পরমাণুগুলো মৌচাকের মতো বিন্যস্ত থাকে। এরকমভাবে মৌচাকের মতো, মৌচাক দেখেছো, মৌমাছি মধু ভরে ভরে রাখে, এরকমভাবে মৌচাকের মতো এরকমভাবে বিন্যস্ত থাকে, মৌচাকের মতো এরকমভাবে বিন্যস্ত থাকে, ঠিক আছে। আর এটা কাঁচের মতো স্বচ্ছ হয়। এটা কী হয়, কাঁচের মতো স্বচ্ছ হয়, এটা কাঁচের মতো স্বচ্ছ হয়, কাঁচের মতো স্বচ্ছ হয়। কীরকমভাবে এটা বিন্যস্ত থাকে, এটা মৌচাকের মতো বিন্যস্ত থাকে, কাঁচের মতো স্বচ্ছ হয়। এই গ্রাফিন নিয়ে কিন্তু এখনও তোমার প্রচুর গবেষণা চলছে, আর এটাকে আমরা বিভিন্ন রকম কাজে লাগাতে পারি, যে সেই কাজ ন্যানো টেকনোলজির মধ্যে গ্রাফিন আমরা কীভাবে ব্যবহার করব সেই সম্পর্কেও কিন্তু প্রচুর গবেষণা চলছে। তো তোমরা এটা সম্পর্কে জানতে গেলে আরও একটুখানি তোমাদের বিশদে যদি জানতে কারো ইচ্ছা করে, তো গ্রাফিন বলে তোমরা সার্চ করবে গুগলে, দেখবে যে আরও অনেক ইনফরমেশান এখান থেকে তোমরা দেখতে পাবে। তাহলে আমাদের কার্বনের নিয়তাকার অনিয়তাকার উভয় সম্পর্কে আলোচনা এখানেই শেষ হলো, বাকিটা আমরা পরের দিন দেখব।